জন্য আমার মনে হচ্ছিল এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় যেখানে আমরা আম, বাংলা সাহিত্য, বাংলা ভাষা এবং উপভাষার বিবর্তন বা ইভলিউশন নিয়ে কথা বলতে পারবো। খুব ইন্টারেস্টিং হচ্ছে বাংলা ভাষার ইতিহাসটা কিন্তু খুব দীর্ঘ। মানে আমি একেবারেই খুব ছোট্ট করে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে একটা প্রায় 1000 বছরের পুরনো ভাষা। আমরা ঠিক ততটা পুরনোভাবে এই ভাষাটাকে দেখি না, কিন্তু যদি আমরা একটু মনে করার চেষ্টা করি যে হরপ্রসাদ শাস্ত্রী বলে একজন ভদ্রলোক 1907 সালে 1907 নেপালের রাজগ্রন্থাগারে গিয়ে তিনি কিছু তালপাতার পুঁথি পেয়েছিলেন। সেই পুঁথিগুলোর যখন তিনি পেয়েছিলেন তার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল নেম, চর্যাচর্য বিনিশ্চয়। সেখান থেকে চর্যাচর্য গীতিকোষ, যেটাকে আমরা পরবর্তী সময়ে চর্যাপদ বলে জেনেছি। যারা এখানে অনেক স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, তারা হয়তো জানবে যে চর্যাপদের ইতিহাসটা প্রায় 1000 বছরের পুরনো ইতিহাস, এবং সেখানে প্রায় 50টির বেশি রকমের পদ এবং অনেকগুলি ভাষার মিশ্রণ সেখানে আমরা পেয়েছিলাম, যার মধ্যে অফকোর্স আজকের যে বাংলা, সেই বাংলার একটা সূচনা পাচ্ছি আমরা। আজকের ফর্মে ডেফিনেটলি নয়, তখনকার ফর্মে একটা সূচনা পাচ্ছি। এবং বাংলা ইতিহাস বা বাংলা ভাষার ইতিহাস বা বাংলা সাহিত্যের ইতিহাসের আমার মনে হয়েছে 3টে লার্জ অংশ আছে। একটাকে আমরা মোটামুটিভাবে আদি যুগ বলে দেখতে পারি, একটা মধ্যযুগের বাংলা, আর একটা হচ্ছে আধুনিক যুগের বাংলা। এবং মাঝের একটা বড় অংশ, সেটা নিশ্চিত হচ্ছে বা নির্ধারিত হচ্ছে তার তার পথটা তুর্কি আক্রমণের পরিস্থিতিকে মাথায় রেখে, অর্থাৎ তুর্কি আক্রমণের আগের একটা পর্যায় বাংলায়। কেননা মাথায় রাখতে হবে বাংলার মধ্যযুগের একটা বড় অংশ কিন্তু বাইরের মানুষদের দ্বারা আক্রমণ হওয়ার পরের ঘটনা। সো দিস আইডিয়া অফ ইনভেশন যেভাবে আমরা দেখি না কেন বা যাই হচ্ছে, নিয়ার অ্যাবাউট 1200 পর থেকে, ইটস 1200, আফটার 1200 অ্যান্ড টিল আ পয়েন্ট অফ টাইম লাইক সে 1600 অ্যান্ড সো। ফর এক্সাম্পল, নবদ্বীপ জয় বলে একটা ঘটনা ঘটছে। নবদ্বীপকে বাইরের লোকেরা এসে যখন নিচ্ছে, ইট ইজ ইংরেজি সাল বললে 1202, 1202, রাইট? এবং তার মাঝখানের সময়টা অনেকটাই এই বাইরের লোকেদের দ্বারা কন্ট্রোলড হচ্ছে। বাংলা ভাষার যখন আমরা ইতিহাস দেখব, তখন দেখব যে অনেকগুলো ভাষা, আমি এক্ষুনি একটা এক্সাম্পল বলতে পারি, ধরে নেওয়া যাক খাজনা। ইটস এ কমনলি ইউজড ওয়ার্ড ইন বাংলা, বাট দ্য ইম্প্যাক্ট অফ ইউজিং দিস ওয়ার্ড ইজ নট অ্যাকচুয়ালি দ্য বাংলা। মাথায় রাখতে হবে এটা কিন্তু মধ্যযুগের বাইরের লোকেদের আসার ফলে নেওয়া কিছু ভাষা। ফলে বাংলা ভাষার বিবর্তনের মধ্যে এই ভাষাগুলো কিন্তু ক্রমাগত এসেছে। বাংলা সাহিত্যের আমার মনে হয়েছে যে বিবর্তনের শেষের পার্টটা খুব ইন্টারেস্টিং, যেখান থেকে বাংলা ভাষা বলিষ্ঠ হতে শুরু করেছে। সবচেয়ে প্রথম আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ পার্ট চৈতন্যদেবের আবির্ভাব। বাংলা সাহিত্যের ইভলিউশনে চৈতন্য পরবর্তী সময়টাকে যদি আমরা দেখি, তাহলে দেখব বাংলা সাহিত্য কনসোলিডেট করছে আস্তে আস্তে। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের কথা জানি, শ্রীকৃষ্ণ কীর্তনের পরবর্তী সময়ের কথা জানি, এবং চৈতন্যদেবের পরবর্তী সময়তে মূলত যে মঙ্গল কাব্য আসছে বাংলা সাহিত্যে, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পিরিয়ড, মঙ্গল কাব্য। এবং সেই মঙ্গল কাব্যের বাংলার সমাজ ব্যবস্থাকে আমরা দেখতে পাচ্ছি প্রথম খুব গুরুত্বপূর্ণভাবে আসছে। মঙ্গল কাব্যে আমরা দেখছি বিধর্মীরা কিভাবে এখানকার মানুষদের উপরে অত্যাচার করছে, তাদেরকে লুট করছে, তাদের ভাষাকে করায়ত্ত করার চেষ্টা করছে। এবং সেই সময়টা কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে খানিকটা অন্ধকার যুগ। সেই অন্ধকারটা কাটছে কোন সময় থেকে? মূলত 18 শতক থেকে। 19th সেঞ্চুরিতে গিয়ে আরও কাটছে, কিন্তু 18th সেঞ্চুরিতে বাংলার একটা নিজস্ব ঘরানা তৈরি হচ্ছে, যেটা অনেক সময় মেইন স্ট্রিম সাহিত্য খুব একটা গুরুত্ব দেয়নি। তাতে আমরা জানি যে কিছু কবিগানওয়ালারা আসছেন, যাদের অনেক কথা আমরা শুনেছি, লোকসাহিত্যে যাদের কথা আসে। আমার এক্ষুনি একজনের নাম মনে পড়ছে, হরেকৃষ্ণ দীর্ঘাঙ্গী, যাকে হরু ঠাকুর বলা হতো। সেই হরু ঠাকুররা যে গান লিখছেন 18th সেঞ্চুরির বাংলায়, পরবর্তী সময়তে ভোলা ময়রা আসছেন। আমি জানি না আপনারা ভোলা ময়রার কথা জানেন কি না। ভোলা ময়রাকে অনেকে যখন শিবের সাথে তুলনা করছে, তিনি একটা জায়গায় মজা করে বলেছিলেন, আমি সেই ভোলানাথ নই রে, আমি সেই ভোলানাথ নই, আমি হরুর চেলা, ময়রা ভোলা, বাগবাজারে রই। অর্থাৎ এই যে 18th সেঞ্চুরির বাংলা রিভলিউশন, এবং সেখান থেকে বাংলা সাহিত্য একটা শক্তপোক্ত জায়গায় যাচ্ছে, এবং এই বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে বঙ্কিমের হাত ধরে।
বঙ্কিমের লেখায় 3টে পর্যায়ে আমরা দেখছি। প্রথম পর্যায়ে বঙ্কিম খানিকটা তার কবিত্বের জায়গা থেকে সাহিত্যকে দেখছে। মাঝের পর্যায়ে বঙ্কিম একটা লোকরঞ্জনের মধ্যে দিয়ে সাহিত্যকে নিয়ে আসতে চাইছে। আর তৃতীয় পর্যায়টা, যেটা বঙ্কিমের সাহিত্যের কালমিনেশন একদম, সেখানে বঙ্কিম তার সাহিত্যের সাথে ধর্মকেও মিশিয়ে দিচ্ছেন। তার মনে হচ্ছে এটাই, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল দ্যাট লিটারেচার ক্যান হ্যাভ। উনি জীবনবোধ আর ধর্মকে একটা জায়গায় আনছেন। আমরা আনন্দমঠের কথা জানি, একটা খুব আইডিয়াল এক্সাম্পল বঙ্কিমের ক্ষেত্রে। ফলে আমরা যদি আনন্দমঠের মতো সাহিত্যকে দেখি, সেখানে আমরা দেখব বঙ্কিম জীবন, সাহিত্য এবং ধর্মকে একটা কনভার্জেন্স পয়েন্টের মধ্যে আনছেন। 19th সেঞ্চুরিতে আরও অনেক কালজয়ী মানুষ লিখেছেন, আমি সেই তালিকাটা দীর্ঘায়িত করতে চাইছি না। আমি খুব মানে জেনে বুঝেই আরও অনেকগুলো বটগাছের কথা বললাম না। আমি রবীন্দ্রনাথের কথা বলতেই পারতাম, সবচেয়ে সহজলভ্য এবং সহজেই পাওয়া নাম, কিন্তু আমি ইচ্ছে করি কিছু অন্য নাম দিয়ে বাংলা সাহিত্যের রিভলিউশনটাকে ধরার চেষ্টা করলাম, কেননা ওই নামগুলো খুব একটা আমাদের আলোচনার পরিসরে আসে না। যেমন হরু ঠাকুরের কথা আমি বললাম, যেমন আমি ময়রা ভোলার কথা বললাম। এই কবিগানওয়ালাদেরও কিন্তু বাংলা সাহিত্যে একটা খুব গুরুত্ব ছিল, যদিও রবীন্দ্রনাথ সেই গুরুত্বটাকে একটু নাকচ করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন এটা আধুনিক যুগের সাহিত্য, বাংলা সাহিত্য এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যের একটা সময়, এটা একটা সময়ের পরে চলে যাবে। আজকে যেহেতু আহ, আমাদের কালচারাল হেরিটেজ প্রিজার্ভ করার কথা হচ্ছিল, এই প্ল্যাটফর্মটা সেটাকেই আপহোল্ড করতে চাইছে। আমার মনে হয় এটারও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, যে 17th সেঞ্চুরি 18th সেঞ্চুরির বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য মানেই যেন আমরা শুধু কতগুলো বড় বড় বটগাছের কথা না ভাবি। বাংলা সাহিত্য মানে কিন্তু চর্যাপদ, বাংলা সাহিত্য মানে শ্রীকৃষ্ণ কীর্তন, বাংলা সাহিত্য মানে আরও অনেক রকমের পদাবলী, বাংলা সাহিত্য মানে বৈষ্ণব সাহিত্য, বাংলা সাহিত্য মানে লোকগীতি, বাংলা সাহিত্য মানে ভাটিয়ালি, বাংলা সাহিত্য মানে ওলাই দেবীর গানও বাংলা সাহিত্য। এই সবটাকেই যেন আমরা লার্জার কনটেক্সটে ওলাইচণ্ডী বা ওলাই দেবীর গানটাকেও যেন আমরা বাংলা সাহিত্যের মধ্যে আনি। প্রিজার্ভ করা মানে শুধুমাত্র কিছু মূর্তি প্রিজার্ভ করা নয়, প্রিজার্ভ করা মানে কিছু স্ট্রাকচারকে প্রিজার্ভ করা নয়, প্রিজার্ভ করা মানে যদি প্রকৃত অর্থে আমাদেরকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের পুরনো এই হারিয়ে যাওয়া সময়ের সংস্কৃতি এবং সাহিত্যকে প্রিজার্ভ করতে হবে।